দর্শক, প্রথম আলোর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এরই মধ্যে জেনেছেন মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাডের আঘাতে নিহত হয়েছেন এক পথচারী আবুল কালাম। নিরীহ পথচারীর এই মৃত্যুর দায় আসলে কার? রাজনীতির আলোচনায় কতটা গুরুত্ব পাচ্ছেন বা পেয়ে থাকেন নাম না জানা বা পরিচয়হীন কখনো কোনো পথচারীর মৃত্যু? তবুও আমরা সন্ধ্যায় আরপিও সংশোধন নিয়ে আলোচনা করি, তবুও আমরা একদল আরেকদলের দোষারোপের রাজনীতির কথা বলি এবং রাজনীতির ম্যানিফেস্টোর কথা বলি। এই কেউ উন্নয়নের কথা বলেন, কিন্তু সেই উন্নয়নের একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেট্রো রেল। তার বিয়ারিং প্যাড খুলে পড়ে আজ আবুল কালাম মারা গেলেন। এই চিকিৎসার স্বাস্থ্য এইসব জায়গায় আমাদের আসলে নিয়ে কারা ভাবেন এবং ভাবার কথা কাদের, এইসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রের দায় ও রাজনীতি। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এনডিএম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজকে। তার সঙ্গে প্রথম আলোর আজকের বার্তা কক্ষের এই আয়োজনে থাকছি আমি শামসুজ্জোহা। আজকের অতিথির কাছে যাচ্ছি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রতিষ্ঠাতা তিনি এবং বর্তমান চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে মানে প্রথমে আপনি যেভাবে শুরু করলেন আসলে অত্যন্ত দুঃখজনক, এবং আমি যিনি প্রাণহানি হয়েছে তার পরিবারের জন্য দোয়া রাখছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। তবে একটা জিনিস কি ভাই, যে আমি সেই জায়গা দিয়ে আসলে শুরু করতে যাচ্ছি আজকে, যে তার ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে যেমন আলোচিত হচ্ছে, সব গণমাধ্যমে আসছে এবং তাকে সাধারণ মানুষরা আমার ধারণা আলোচনা করছেন অনেক বেশি। মানে রাষ্ট্র বা রাজনীতিবিদদের কোনো দায় আপনি রাজনীতিবিদ হিসেবে দেখেন কিনা বা কিভাবে দেখেন? দেখেন, রাজনীতিবিদের দায় আর রাষ্ট্রের দায় ভিন্ন, আলাদা অবশ্যই। প্রথমত যেটা আমি বলতে চাচ্ছিলাম যে when there is a single death, it's a tragedy. When there are 1,000 deaths, it's a statistic. মানে আমরা যখন এগেন আজকে যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক, এই ধরনের ঘটনা আমরা কখনোই আশা করি না। তবে এই ধরনের ঘটনাগুলো কেন হয়? কারণ প্রাতিষ্ঠানিক জায়গাগুলো থেকে আমরা বারবার ফেল করি। সো যেমন মেট্রো রেলের কথা যদি ধরি, মেট্রো রেল তৈরি করবার দায়িত্ব যাদের ছিল, এটা ইন্সপেক্ট করবার দায়িত্ব যাদের ছিল, এটা ফাইন্যান্সিং এর দায়িত্ব এবং ফাইন্যান্সিয়াল অডিট করবার দায়িত্ব যাদের ছিল, প্রত্যেকটা জায়গায় আপনি বড় বড় ইনস্টিটিউশনগুলোকে পাবেন। এই ইনস্টিটিউশনগুলো সবাই যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তাহলে আজকে যেমন আমার এক নিরীহ নাগরিকের প্রাণহানি হতো না, একইভাবে কিন্তু লক্ষ জনতা আরো সিকিউর হতো। আমরা ক্রমাগত দেখেছি আমাদের দেশে এই ইনস্টিটিউশনাল ডিকে, মানে প্রাতিষ্ঠানিক ডিকে গুলো খুব খারাপভাবে হয়েছে, এবং এখানে রাজনৈতিক অঙ্গন থেকে রাজনীতি সরানোর একটা প্রচেষ্টার মাধ্যমে এই ইনস্টিটিউশনাল ডিকে গুলোকে আরো শক্তভাবে বজায় রাখা হয়েছে। কিভাবে আমি মিন করছি, দেখেন, রাজনীতির ব্যাপারটা হলো যে একটা কম্পিটিশন হবে, একটা লড়াই হবে, কে জনগণের সেবক হতে পারে। সো সেবা দেবার একটা লড়াই হবে। এখানে যেন লড়াই না হতে হয়, তার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে আওয়ামী লীগ বেশ অনেকবার। তার আগে অনেকেই বলবে যে তার আগে সবচেয়ে ভালো সরকার ব্যবস্থা ছিল, সবকিছু সব ঠিক ছিল, করাপশন ছিল না, তা না। আমরা কয়েকবার করাপশনের চ্যাম্পিয়ন হয়েছি, এগুলো সত্যি কথা। কিন্তু কয়েকবার করাপশনের চ্যাম্পিয়ন হবার পরও আমরা কিন্তু ক্রমাগত গণতন্ত্রের দিকে এগুচ্ছিলাম। কিন্তু শেখ হাসিনার সরকার এসে যেটা করলো, যে আমাদের গণতন্ত্রের পথে যে হাঁটা, এখানে পুরোপুরিভাবে আমাদেরকে পথচ্যুত করলো। এই পথচ্যুত করার পর যেটা দেখলাম, যে নিজের ক্ষমতার বলয় বজায় রাখবার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জোর করে করাপ্ট করা হলো, রাজনীতিকায়ন করা হলো। রাজনীতিকায়ন মানে কি, মানে পার্টি বায়াস তৈরি করা হলো। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সেটা আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায়। এটার মাধ্যমে আমরা সেই জায়গায় গেলাম যে কোনো প্রতিষ্ঠানই এখন আর সেফ সিকিউর না। আমরা কোনো প্রতিষ্ঠানের উপরে কিন্তু বড়ভাবে আস্থা রাখতে পারি না। ইভেন কি, যে সত্যি কথা বলি, এগেন মানে আমি আজকে প্রথম আলোতে এসে বসেছি, আমি প্রথম আলো বা আপনাকে বা কাউকে ছোট করে বলছি না, বাট আমাদের গণমাধ্যমের কথাই বলেন, আমাদের গণমাধ্যমের উপর আমরা আস্থা রাখতে পারি। যখন বিটিভি তো ভুলেই যান, ওটা বাতাবি লেবু টিভি ছিল, কিন্তু আপনারা 2024 সালের জুলাই মাসেও যদি যাই, অগাস্টের 3-4 তারিখ পর্যন্ত তো বেশিরভাগ গণমাধ্যম আসলে সঠিক খবর প্রকাশ করছিল না।
এখন আমরা বলতেই পারি পারছিল না, আমরা বলতেই পারি যে এই গণমাধ্যমের এই প্রতিষ্ঠানগুলো যারা চালাতো তারা এখন ইদার পলাতক বা কিছু, অনেকেই পলাতক আছে, অনেকেই জেল হাজতে আছে, কিন্তু ভাই প্রতিষ্ঠানগুলো তো কাজ করেন এই জায়গা মতো, ঠিক মতো আছে না। আজকে কতখানি কাজ করতে পারছে, কারণ তখন যদি জুলাইতে যে বা জুনে যদি জিজ্ঞেস করতাম তারা তো বলতো না আমরা ঠিকভাবে কাজ করছি, অগাস্টে এসে বলেছে না আমাদেরকে কাজ করতে দেয় না। আমার প্রশ্নটা আপনি যেটি প্রথমে বলেছিলেন যে রাষ্ট্র এবং রাজনীতিবিদদের, আমি এই জন্য বলছি রাজনীতিবিদ যারা তারাই তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান, মানে না ভাই যান নাই, এতদিন যান নাই, গণতন্ত্র ছিল না, কিন্তু এতদিন শেখ হাসিনা এরপরে তো যাবেন আশা করি আমরা, ইনশাআল্লাহ সঠিকভাবে নির্বাচন হলে এটা হবে। রাজনীতিবিদদের ম্যান্ডেটে যদি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি, সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি না থাকে, তাহলে আসলে আমাদের এই যে আরপিও সংশোধন বলি বা অন্য দলাদলি বলি, যে আলোচনাই বলি, সেটা আসলে কাজে আসে কিনা না, এটা ফার্স্ট এন্ড ফরমোস্ট রাজনীতিবিদ যারা হন বা সঠিকভাবে যারা রাজনীতিবিদ হতে চান বা হন, তারা জনগণের চিন্তায় রাজনীতিতে আসেন। সো তাদের ম্যান্ডেট ভুলে যান, তারা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি টিউনড যে তারা এই সার্ভিসটা দিতে চায়, এই কাজটা করতে চায়। এটা বাদ দিয়েও যদি আপনি চিন্তা করেন রাজনীতির কথা, রাজনীতির ময়দানে কি হয়, যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম, রাজনীতি একটা কম্পিটিশন, সেবার কম্পিটিশন। মনে করেন আমি আসলে সেবা দিতে চাই না, কিন্তু আমি এই কম্পিটিশনে জিততে চাই, তাহলে কম্পিটিশন জিততে চাও, তোমার সেবা দিতে হবে। যেমন মনে করেন আপনি কম্পিট করেন, কিন্তু আপনি আসলে পড়াশোনা পছন্দ করেন না, কিন্তু যেহেতু আপনার ফার্স্ট হইতে হবে, তখন পড়াশোনা আপনি পড়াশোনা পছন্দ করেন না করেন, আপনি হইতে চান ফার্স্ট, তাহলে পড়াশোনা তো করতে হবে। তাহলে সেবায়ও যদি আপনি ফার্স্ট হতে চান, তাহলে সেবা আপনার করতে হবে, এবং সেবার কম্পিটিশন যদি সঠিকভাবে হয়, তাহলে আজকে না হলে কালকে যারা সেবা কেন্দ্রিক কাজ করে না তারা বাতিল হয়ে যাবে। ওই যে আরপিও সংশোধনী করে বা যেটাই করেন, যদিও এই আরপিও সংশোধন যেটা করেছে এটা আমি তীব্র নিন্দা জানি, কারণ কারোর সাথে আলোচনা করে নাই, বাট সেটা পরের কথা। আমি জাস্ট বলছি যে এই যে আমরা কনসেনসাস কমিশনে এত আলোচনা, সাংবিধানিক আলোচনা, এই আলোচনাগুলোর কারণ কি? কারণ এই আলোচনাগুলোর মাধ্যমে ওই কম্পিটিশনটা যেন আমরা সঠিকভাবে ফেরত আনতে পারি। ওই কম্পিটিশনটা একবার সঠিকভাবে ফেরত আসলে তখন বাকিগুলো এমনি এমনি হবে। আচ্ছা, সেইটা এখন হচ্ছে কিনা সেই আলোচনা একটু আসতে চাই। আমি আরপিও নিয়ে কথা বলছিলাম, আরপিওতেই যেতে চাই। এটা হচ্ছে 20 অনুচ্ছেদের একটা সংশোধন, যেখানে বলা হয়েছে জোট করলেও, মানে রাজনৈতিক জোটের ইতিহাস তো এবার প্রথম না, এর আগেও আমরা দেখেছি, এবং তখন ভোট করলে অন্য একটি প্রতীকে, অন্য দলের, আমরা যেমন বিএনপির সাথে যারা জোট করেন তারা ধানের শীষে, বা আওয়ামী লীগের সাথে যারা করেছেন তারা নৌকায়, আমরা এর আগে দেখেছি এই উদাহরণ বেশিরভাগ সময় এটি আছে। এই সংশোধনীটা এবারে করে বলা হচ্ছে যে যার নিজের প্রতীকে ভোট করতে, এটাকে বিএনপি ঠিক মেনে নিচ্ছেন না, তারা নির্বাচন কমিশনে গেছেন। আপনার ব্যাখ্যাটাই আমরা জানতে চাই, কেন এবং এটা মানে সমস্যাটা কি ধরনের হতে পারে? আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট সরকার কি করেছে এটাতে আসি। সরকার কারোর সাথে আলোচনা না করে, স্পেশালি যারা প্রাইমারি স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, তাদের সাথে আলোচনা না করে হুট করে একটা সিদ্ধান্ত নিয়েছে। আরপিওর এই সংশোধনীর আলোচনাটা নির্বাচন কমিশন কয়েক মাস আগে এনেছিল। তারা সাজেস্ট করার পরপরই আমরা নির্বাচন কমিশনের সাথে অফিসিয়ালি বসি, আমাদের দল এনডিএম এর পক্ষ থেকে আমরা অফিসিয়ালি বসি, প্রধান নির্বাচন কমিশনকে জানাই যে আমরা এটার বিরোধিতা করি, এবং অবভিয়াসলি আমরা বিরোধিতা শুধু একটা দল করলেই যে তারা করবে না তা না, নির্বাচন কমিশনকে জানিয়েছি। জি, নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা এটার বিরোধিতা করি। সো যেহেতু আমরা বিরোধিতা করি, আমরা চাই আপনার বৃহত্তর আলোচনার মাধ্যমে এটা বাস্তবায়ন করবেন বা না করবেন সেই সিদ্ধান্ত নেবেন। তারা তখন আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা বৃহত্তর আলোচনার বাইরে যেয়ে এটা করবেন না। এরপর তারা কিন্তু সরকারের কাছে অলরেডি এই সাজেশনটা প্রদান করে দিয়েছেন। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যে আসিফ নজরুল যিনি অ্যানাউন্স করলেন, এই ব্যক্তিদের সাথে বসে আমরা আলোচনায় বসি যে এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনারা আমাদের সাথে বৃহত্তর, এখানে আমাদের মানে শুধু এনডিএম আমার দল না, বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা আলোচনা না করে প্লিজ করবেন। ওনারা অন্তর্বর্তীকালীন সরকারও আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা আলোচনা না করে করবেন না। আলোচনা করে যদি করেন আমার বিরোধিতা থাকতেই পারে, অসুবিধা নেই, এটাই তো গণতন্ত্র, কিন্তু আলোচনা করে করেছেন। তারা হুট করে করেছেন। এখন হুট করে করেছেন, দুই হলো তারা এমন সময় যে করেছেন, দেখেন নির্বাচনের একটা কম্পিটিশনের নিয়মগুলো যদি আপনি আগে থেকে জানেন, আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন। হঠাৎ করে যদি কম্পিটিশনের নিয়ম বদলে দেয়, আপনি খেলতে গেছেন, খেলতে ঢুকবেন মাত্র তখন বললো কম্পিটিশন পুরো ভিন্ন হবে, জুতা ছাড়া খেলা হবে, সাপোজ আপনি জুতা পরে আসছেন, বা আপনি খালি পায়ে এসছেন, বলছেন না এখন জুতা দিয়ে খেলা হবে, ফুটবল খেলা জুতা আলার জুতা ছাড়া আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। কিন্তু তো আপনি আগে থেকে বললে হয়তো আমি জুতার ব্যবস্থা করতে পারতাম, ধার হাওলাত করে জুতা নিয়ে আসতাম, কিন্তু আপনি আগে থেকে বলেন নাই। তো সেই জায়গা থেকে ওনারা হঠাৎ করে এটা চাপিয়ে দিলেন উইদাউট এনি ওয়ার্নিং, এবং যেখানে আমাদেরকে বারবার করে বলেছেন যে আমাদের সাথে আলোচনার মাধ্যমে, আলোচনায় যদি সবাই রাজি হতো তাহলে আমাদের করার কিচ্ছু ছিল না ভাই। আমরা দ্বিমত পোষণ করেছি, ঠিক আছে, মেজরিটি মত সমত পোষণ করেছে। আপনার যেটা দাবি আমি যতদূর বুঝতে পারছি, এটা আপনার এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা মানে জিনিসটা
আপনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, অনেকটা এরকম মনে তিনটা হচ্ছে? পয়েন্ট আমার বড় বড় পয়েন্ট তিনটা। একটা হলো যে তারা কোনো ধরনের গণতান্ত্রিক আলোচনার বাইরে, মানে কোনো ধরনের আলোচনার বাইরে যে করেছেন, এটাতে আমি শক্ত নিন্দা জানাই। এত যে 30টা দলের সাথে এইটা আলোচনা করেনি তো। আচ্ছা, 30টা দলের সাথে আমরা অনেক কিছু দীর্ঘ মাসের পর মাস আমরা হ্যাঁ, সময় দিয়েছি, কয়েক মাস ধরে আলোচনা এটা চলবে। আলোচনা করেনি, আচ্ছা। যেখানে এটা নিয়ে আমরা আলাদা করে বলেছিলাম যে এটা আলোচনা করে করবেন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হুম। যে তারা সময় দেয় নাই। এই যে এখন আপনি মনে করেন স্পেশালি তারা যে বলছে যে নির্বাচন প্রচারণায় কিন্তু এবার পোস্টারও নাই। হ্যাঁ। আপনি নতুন মার্কা আপনি কিভাবে চিনাবেন ভাই? শেখ হাসিনা এত বছর আমাদেরকে করতেই দেয় নাই, মানে কিছুই চিনাইতে দেয় নাই। স্পেশালি আমার দলের নাম তো ভাই নামেই জাতীয়তাবাদী ছিল, আগেই অফিস ভাঙতে আসতো, হ্যাঁ, সো করতে দেয়নি। সো আপনি এখন পোস্টারও দিবেন না, তাহলে আপনি কিভাবে প্রচারণা করাবেন? এবং তৃতীয়ত যুক্তি কি? মানে হঠাৎ করে যে আপনি এটা বাতিল করলেন, একটা শক্ত যুক্তি থাকতে হবে তো। যুক্তি কি? নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য একটা স্ট্র্যাটেজিক গেম। একটা স্ট্র্যাটেজিক গেমে যত বেশি টুলস দলগুলোর কাছে অ্যাভেলেবল থাকে, তত ভালো করে তারা এই কম্পিটিশনটা খেলতে পারে। আপনি টুলস হাতে থেকে নিয়ে নেবেন, উইদাউট ওয়ার্নিং নিয়ে নেবেন, কোনো কথা ছাড়া নিয়ে নেবেন, তাহলে এই খেলাটা ভালোভাবে হবে কি করে? সো তারা কেন নিলেন? একটা যুক্তি দেখায় যে না এই কারণে গণতন্ত্র কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে। আপনি দেখান, তখন আমরা একটা আলোচনায় আসতে পারি। আপনি কিচ্ছু দেখাবেন না, আপনার ইচ্ছা, কারোর সাথে কথা বলবেন না, আপনি করে দেবেন, এটা তো ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, এবারে আসি যে বড় যে দল, অর্থাৎ ধরে নিচ্ছি আপনার দলের বিষয়ে আমরা যে আলোচনাটা গণমাধ্যমে বা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে যে বিএনপির সঙ্গে জোট হয়ে নির্বাচনে একটি আলোচনার কথা আসছে, তো বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, বা অন্য দলগুলোর ক্ষেত্রে আসলে মানে সমস্যাটা কি হবে? অন্যরা যারা চুপ আছে তাদের ক্ষেত্রে আসলে লাভবান কেন হবে? তারা তো এটা নিয়ে কথা বলছেন না, অনেকেই বলছেন। দেখেন, এখানে আসলে বৃহত্তর জোট আসলে একটাই হচ্ছে মনে হচ্ছে, সেটা হলো আমাদের যুগপৎ আন্দোলনের জোট, যেটা নেতৃত্বে বিএনপি আছেন। এই একটাই বড় জোট হচ্ছে। মাঝখানে অনেক কথা হয়েছিল এনসিপি জামাত ইসলাম মিলে একটা জোট হবে, সেটাও বাতিল হয়ে গেছে। ইসলামী দলগুলোর সাথে জামাত ইসলাম একটা জোটের আলোচনা এসেছিল, সেটাও মোটামুটি বাতিল হয়ে গেছে। সো এখন জামাত ইসলাম এখনো একসাথে আছেন, ইন বেড ইফ ইউ উইল, মেটাফরিক্যালি। জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এই দুটো দলই হাত পাখা এবং দাঁড়িপাল্লা, এই দুটোই একসাথে এখনো আছেন। শেষ পর্যন্ত থাকবেন কিনা, যেখানে দাঁড়িপাল্লা বারবার করে বলেছেন তারা যতই কোয়ালিশন করুক তারা নির্বাচনে একক যাবেন, তো তাদেরও তাহলে কোয়ালিশন নেই। তাহলে কোয়ালিশন যদি একমাত্র এই আমাদের আপনার যুগপৎ আন্দোলন জোট কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে আমাদেরই একমাত্র মাথা ব্যথা হবে। সো আমাদেরই মাথা ব্যথা ভাই। আচ্ছা, এবার আসি অন্য যে দলগুলো, ধর্মভিত্তিক দলগুলোর মধ্যেও কিন্তু আবার দুই রকম আলোচনা, যেটা আপনি অলরেডি কিছুটা তুলেছেন। সেই দলগুলোর মধ্যে আমরা দেখছি যে জামাত ইসলামের আলোচনাটা সবাই মনে করে ধর্মভিত্তিক দল, কিন্তু ধর্মভিত্তিক অন্যান্য দলের পক্ষ থেকে আবার তাদের বিষোদ্গার করা হয়েছে, এবং ইসলামকে তারা ব্যবহার করছে, এই ধরনের অভিযোগ পর্যন্ত আনা হচ্ছে। মানে তাহলে কি বিএনপির যেটি শোনা যাচ্ছিল, আপনাদের যে বৃহত্তর জোট, সেটার মধ্যে কিছু কিছু ইসলামী দলও আসতে পারে? বা দেখেন, যুগপৎ আন্দোলন কেন্দ্রিক জোট আমাদের। সো যেই দলগুলো যুগপৎ আন্দোলনের ছিল, যেমন বাংলাদেশ খিলাফত মজলিস, আপনার জমিয়াতে উলামা ইসলাম, বেশ কিছু আপনার ইসলামী দল যুগপৎ আন্দোলন আমাদের সাথে ছিল। যুগপৎ আন্দোলনের সময় থেকেই কিন্তু আমাদের ভেতরে এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে নির্বাচনে আমরা একত্রিত জোটভাবে যাব। বাংলাদেশ জামাত ইসলাম যুগপৎ আন্দোলনে ছিল না, সো তাদের সাথে এই আলোচনা ছিল না। জামাতের অফশুট আরেকটা পার্টি আছে, এবি পার্টি, ওরা যুগপৎ আন্দোলনে ছিল না, সো ওদের সাথে এই আলোচনাগুলো ছিল না। যুগপৎ আন্দোলনে এনসিপিও ছিল না, তাদের সাথে এই আলোচনা ছিল না, মাত্রই জন্ম নিল। তবে যুগপৎ আন্দোলনের বাইরে কোনো দল এই জোটে আসতে পারবে না এরকম কিন্তু কখনো নির্ণয় করা হয় নাই। বাট মেইন জোটটা হলো যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে। আর বাংলাদেশ জামাত ইসলাম সংখ্যায় কতটা হতে পারে এখন পর্যন্ত যা আলোচনায় আছে? এখন পর্যন্ত যা আলোচনা আছে এর ভিতরে নিবন্ধিত দল কতগুলো আমি আসলে আপনাকে বলতে পারছি না, কারণ গত 5-6 মাসে বেশ কয়েকটা দল নতুন নিবন্ধন পেয়েছে। সো নতুন কাউন্টটা আমি আসলে জানি না। এর আগে আমাদের 12টা নিবন্ধিত দল ছিল। সো নতুন গুলো নিয়ে হয়তো 16, 17, 18টা হতে পারে নিবন্ধিত দল, আমি এক্স্যাক্টলি শিওর না। মানে নিবন্ধিত দল বললাম কারণ তাদেরই তো মার্কা আছে, এর বাইরে কারো তার মার্কা নেই, ওটা নিয়ে আর এটার আলোচনাও আসে না। সো এই জায়গা থেকে কিন্তু যেটা বলছিলাম যে আপনার বাংলাদেশ জামাত ইসলাম অবভিয়াসলি পিওরলি ইসলামিস্ট দল, আবার আপনার হেফাজতের সাথে জড়িত, যেমন যে জামায়াতে উলামা ইসলাম বা বাংলাদেশ খিলাফত মজলিস, এরকম অনেক দল আছে যারা এগেইন ইসলামিস্ট দল, কিন্তু এদের ভিতরে আবার চিন্তা চেতনায় আকাশ পাতাল একটা ফারাক আছে। বাংলাদেশ জামাত ইসলাম ধরা হয় কারণ এটার ফাউন্ডার যেহেতু মওদুদি সাহেব, তো মওদুদি বাদ মানে এটা একটা আইডিওলজি আছে। এইটা আবার অন্য সব ইসলামিক দল যেগুলো আছে, যেগুলো আর কি একটু কোয়ামি মাদ্রাসা কেন্দ্রিক এবং দেওবান্দি স্কুল অফ থট আইডিওলজি কেন্দ্রিক, তাদের সাথে আইডিওলজিক্যাল ফারাকটা অনেক বড়, বেশি।
এবং আইডিওলজিক্যাল তারা এটাকে গ্রহণই করেন না। জি, তারা একদম গ্রহণ করেন না। সো ওই জায়গা থেকে আমরা প্রথমেই একটা চিন্তা আশঙ্কা যেটি বলেন না কেন করেছিলাম যে ইসলামিস্ট দলের সাথে আসলে একটা প্রপার কোয়ালিশন জামাত ইসলাম হয়তো সম্ভব না, এবং আলটিমেটলি আমরা সেটাই দেখলাম। এখন আমরা জানি যে যদিও নির্বাচনের ঘোষণা এরকম সবাই কোমর বেঁধে পরিষ্কার করে বলছেন না, কিন্তু বিএনপির সঙ্গে অনেক ধরনের আলোচনা চলছে যে সিট ভাগাভাগি বা একটা ইয়েটা, সেটা কোন পর্যায়ে আছে? আপনার দল কয়টা, বা আপনি নিজে তো এবারে প্রার্থী হচ্ছেন, আমরা এর মধ্যে দেখেছি। বিএনপি কতটা ছাড় দিবে অন্যান্য দলগুলোকে? এই যে দেখেন এখানে মানে কয়েকটা ডিফারেন্ট আলোচনা আছে। একটা হলো বিএনপির ভেতর থেকে বিএনপির কি আলোচনা, সেটার সাথে আমি পরিচিত না, কারণ আমি বিএনপি দলের অংশীদার না। আর বিএনপির থেকে আলোচনা হয়ে এসে জোটের আলোচনা। তো জোটের নেতাও বিএনপি, জোটের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি, বাট আলোচনা দুটো সেপারেট। বিএনপির ভেতরে কি আলোচনা হচ্ছে আর জোটে এসে কি আলোচনা হচ্ছে। জোটে এসে যে আলোচনা হয়েছে যে বিএনপি চাচ্ছেন বেস্ট ক্যান্ডিডেট গুলো যেন জোটের ক্যান্ডিডেট হয়, এবং এই জায়গা থেকে তারা জোটকে এডিশনাল তারা চাচ্ছেন যে বেশ কিছু ভালো ক্যান্ডিডেট যেন জোট থেকে পাওয়া যায়। সেই জায়গা থেকে ঢাকা শহর পর্যন্ত, আপাতত ঢাকা শহর সহ স্পেশাল কয়েকটা জেলার এই পর্যন্ত আমাদের নিজেদের ভেতরে মানে জোটের ভেতরে আলোচনায় আমরা ফাইনাল পেয়েছি যে আমাদের জোটের ক্যান্ডিডেট সো অ্যান্ড সো, ঢাকা 13 থেকে, ঢাকা 17 থেকে, 14 থেকে, 15 থেকে, 16 থেকে, 6 মানে এগুলো বেশ কিছু সিট একদম ক্ল্যারিফাইড হয়ে গেছে। এর ভিতরে এগেন সবচেয়ে বড় দল বিএনপি, সো সবচেয়ে বেশি সিটও বিএনপির কাছেই যাচ্ছে, অল্প কিছু জোটের নেতৃবৃন্দের কাছে যাচ্ছে, অন্য দলে যাচ্ছে। এরপর বৃহত্তর দেশব্যাপী যখন বের হবে তখন আমরা আলোচনায় আছি, সবাই আমাদের বেস্ট ক্যান্ডিডেটকে পুশ করতে চেষ্টা করছি, কিন্তু সবার এই আন্ডারস্ট্যান্ডিংটাও আছে যে আমাদের পুরো দেশব্যাপী 300 সিটে যেন জয় লাভ করি, সেইভাবে যেন আমরা চিন্তা করি। সো আমরা শুধুমাত্র বেস্ট ক্যান্ডিডেটদের জন্যই কাজ করছি। সো কোনো জায়গায় যদি আমার কাছে মনে হয় যে আমার দলের ক্যান্ডিডেট বেস্ট, তাহলে আমি তার জন্য সবচেয়ে বড় আর্গুমেন্ট দ্বারা করব। কোনো জায়গায় অন্য একটা দলের যদি নেতৃবৃন্দর মনে হয় তার ক্যান্ডিডেট বেস্ট, তার আলোচনা শুরু করবে, কিন্তু ডিসিশন ওই জোট থেকেই হবে যে ওই জায়গাটায় কোন ক্যান্ডিডেট বলা হয়। এটা তো খুবই ম্যানেজেবল একটা কথা এবং রাজনীতির ভাষায় খুব সুন্দর শোনায়, কিন্তু আমার বক্তব্যটা এরকম যে আমরা ফাইনালি দেখি যে আমার দল থেকে কতটা বেশি পুশ করানো যায়। বিএনপি যদি ছেড়ে দেয়, বিএনপি যদি মানে ওই যে সমঝোতার কথা যেটি বলা হয় যে নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা যেটাই বলি, মানে যে ভাষাতে আসে, তখন তাদের ভোট আসলে তো এটা এখানে সেই প্রার্থী জিতে যাবে। এই যে ক্যালকুলেশন, খেলাটা কেন সোজা হয়ে যায়, খেলাটা কেন সোজা হয়ে যায় আমি আপনাকে বলি। মনে করেন 18টা নিবন্ধিত দল, রাইট? আচ্ছা, তো আমি তো চাইবো ভাই আমার বেশি ক্যান্ডিডেট দিতে, ঠিক না? বাকি 17 চাইবে আমার বেশি ক্যান্ডিডেট দিতে না। সো তারা আমারটা মাইনাস করে দিবে, তারা বলবে এখানে বিএনপিটা বেটার। আচ্ছা, তো বাকি 17 জন, কিন্তু আমি এমন না যে বিএনপি একা বলেছে, 17 জন বলছে ওনার এটার থেকে বিএনপিটা বেটার, তারাও জিততে চায়। আবার কয়েকজন বলছে আমারটা থেকে তার ক্যান্ডিডেট বেটার। সো এই জায়গাটাতে যেটা হয় যে খুব সহজে খুব সহজে মানে বিএনপির এত বেশি মাথা ব্যথা করতে হয় না আর কি, বুঝেছেন? একে একে বেস্ট ক্যান্ডিডেট গুলো উপরে আসা শুরু করে। ওকে, এবার আপনার বিষয়টা বলতে চাই যে আপনি এবার ঢাকা কত থেকে, আমরা যেটা সোশ্যাল মিডিয়া দেখলাম সেটা এখন পর্যন্ত মানে সেই জায়গায় আছেন কিনা? ঢাকা 13? জি, আমি এগেন জোটের পক্ষ থেকে আমি ঢাকা 13 নির্বাচন করছি। আচ্ছা, সেইখানে আপনাদের জোটের সঙ্গে এখন কি সম্পর্কটা কিরকম? সেখানে জোটের আরেকটি দলের প্রার্থীর বেশ একটা শক্ত অবস্থানের কথা শোনা গিয়েছিল। আর কোন দলের প্রার্থী নেই, কারণ জোট থেকে প্রার্থী চলে এসেছে। যদিও হেফাজত মানে রাজনৈতিক দল না, কিন্তু হেফাজতের মামুনুল হক সেখান থেকে নির্বাচন, মামুনুল হক হেফাজত না, মানে আপনার খেলাফত মজলিসের, বাংলাদেশ খেলাফত মজলিসের ক্যান্ডিডেট। এবং মামুনুল হক সাহেব, আমি যতদূর জানি লাস্ট আই নো আমাদের জোটের পক্ষ থেকে ওনার সিট নির্ণয় করা হয়েছে ঢাকা 7। এটাতে আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন, বাট এবং ঢাকা 7-এ যেমন আমার সবাই ওনাকে সহযোগিতা করবেন, ঢাকা 13-তে ওনার সবাই আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা, এটা একটা এটাকে বলা হচ্ছে যে নির্বাচনী সমঝোতা আর কি বলা যেতে পারে। এবং বিএনপির কোনো ক্যান্ডিডেট সেখানে এই জায়গাগুলোতে থাকবে না। না, মানে এখানে জোটের ক্যান্ডিডেট তো চলে এসেছে, জোটের অন্য কোনো দলেরই আর ক্যান্ডিডেট এখানে থাকবে না। এবারে একটু আরেকটা প্রসঙ্গে আসতে চাই, সেখানে হচ্ছে যে আরপিও সংশোধনের কথা নিয়ে আমরা শুরু করেছিলাম। সেখানে একটি বিষয় বলা হয়েছে যে পলাতক আসামিদের কথা এবারে বেশ জোরে সোরে এসেছে, তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আপনার কি মনে হয় না যে এটা খুব সহজেই সাধারণ মানুষ বুঝতে পারছে আওয়ামী লীগকে টার্গেট করে এটা করা হয়েছে, এই আরপিও সংশোধনীটা?
জি, ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো অবভিয়াসলি সাধারণ মানুষের কাছ থেকে একটু লুকানোর জন্য করা হয় নাই, এবং এই একটা জিনিস আমরা ডিমান্ড করেছিলাম, তবে আমরা ডিমান্ড করেছিলাম যে আরেকটু আলোচনার মাধ্যমে জিনিসটা করে, এগেন আলোচনা হয় না, বাট আমাদের ডিমান্ড ছিল, আমরা খুব বেশি এটার বিরুদ্ধে আলোচনা তুলছি না, কারণ এটা আমাদের ডিমান্ডের মধ্যে ছিল। তবে যেই ঘটনাটা গত বছর ঘটেছে, এটা আসলে রান অফ দ্য মিল রেগুলার ঘটনা তো না। মানে আমরা যদি বলি যে দেখেন আমাদের আইনের ভাষা এইটা আছে, এক্স্যাক্টলি এইটা হবে, আইনের ভাষাটা ওই রচনাটা হয় কেন? কারণ যে সার্কামস্ট্যান্সেস দিয়ে আপনার দেশ বা আপনার জাতি যাবে, সেই সার্কামস্ট্যান্সের ভিত্তিতে ওই আইনের ভাষাটা তৈরি হবে। তো গত বছর যা হয়েছে এটার আগে কখনো হয়নি। সো গত বছরের নতুন অভিজ্ঞতার প্রেক্ষিতে কিছু নতুন আইনেরও প্রয়োজন আছে, সেটা যদি শুধু স্বল্প সময়ের স্বল্প মেয়াদের জন্যই হোক না কেন, বাট সেটার প্রয়োজন আছে, কারণ দিস ওয়াজ আ ভেরি স্পেশাল সার্কামস্ট্যান্স। যেমন মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউরেমবার্গ ট্রায়ালস যখন হয়েছে, তখন স্পেশাল আইনের আওতায় হয়েছে। সো সিমিলারলি গত বছর যা ঘটনা ঘটেছে সেটার বিচার স্পেশাল আইনের আওতায় হওয়া দরকার। সো সেই জায়গা থেকে আইসিটি আইনে বদল এসেছে, এবং আইসিটি আইনে আমি মনে করি আরো বড় দাগে বদল আনা উচিত ছিল, যেন আরপিওতে হাত না দিতে হয়। আইসিটি আইনের মাধ্যমেই যে যারা এটা করা যেতে পারে, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, একটা সময়সীমা ধরে দেন, যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। নর্মালি আমাদের কি হয় যে বিচার হয়ে গেছে এবং সাজা প্রাপ্ত হয়েছে, এবং একটা মিনিমাম সাজা প্রাপ্ত হয়েছে, তারপর সে বাতিল হয়ে যাবে। এই পার্টিকুলার সিচুয়েশনের জন্য নতুন করাই যেত যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, এবং যদি সাজা না হয়, কিন্তু আদালতের ক্ষেত্রে বলা হয়েছে আদালত থেকে যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত থাকবে, পার্টির, সেটা হচ্ছে পার্টির কার্যক্রম স্থগিত থাকে। কিন্তু প্রার্থী হওয়ার ক্ষেত্রে এখানে আসিফ নজরুল যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে পলাতক আসামি বলতে কি বোঝানো হয়েছে। তিনি বলেছেন, আমি কোর্ট করছি, আদালত যখন কাউকে পলাতক ঘোষণা করেন, যেদিন আদালত কাউকে আসতে বলেছেন, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিনা আসছেন না, তখন তাকে পলাতক বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সিচুয়েশনটা আজকে আওয়ামী লীগের হলো, অন্য সময় আরেকটা পার্টির হতে পারে, কিন্তু এই আইনটা আসলে সব সময়ের জন্য তো আমি এর জন্য আপনাকে বলছি স্পেশাল সার্কামস্ট্যান্সেস, যেটা বলছেন যে স্পেশাল সার্কামস্ট্যান্সেস স্পেশাল আইন, এটা সব সময়ের জন্য আবার খুব মুশকিল হয়ে যাবে, কারণ আমাদের দেখেন এই জিনিসগুলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে অনাস্থা, এটা কারণে আছে তো ভাই। মানে তারা নিজেরা তাদের ওই আইভরি টাওয়ারে বসে মনে করেন যে দেশে সবকিছু তারা জানেন, জীবনে রাজনীতির র করেন নাই, জীবনে আন্দোলনের অ করেন নাই, সবসময় এগেন তারা অনেকেই হয়তো মার্জিনালাইজ ছিলেন শেখ হাসিনার স্বৈরাচারী আমলে, কিন্তু তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে আওয়াজ করেছেন কয়জন, এটা নিয়ে বড় প্রশ্ন আছে। এখন তারা বসে তারা দেশ স্বাধীন করবেন, তারা দেশ স্বাধীন করেছেন, এবং তারাই এই বাংলাদেশ সামলাবেন। কি যেমন সামলাচ্ছেন আমরা তো দেখছি। প্রবলেমটা এখানে হয়েছে যে তারা কারোর সাথে আলোচনা না করে যা ইচ্ছা তাই করছে। এই যে যেমন দেখেন হাজার হাজার মামলা যে গেছে এই আওয়ামী দোসরদের বিরুদ্ধে, এবং আমি মানে যাদের আমরা জানি ভাই খুনের আসামি বা লক্ষ কোটি টাকা চুরির আসামি, তাদের বিরুদ্ধে এমন এমন মামলা দিয়েছে যে যেই মুহূর্তে সঠিক আইন প্রক্রিয়া শুরু হবে ভাই, মানে একটা মামলাই বাতিল হয়ে যাবে, এরা সবাই খালাস হয়ে যাবে। মানে যদি এরা খালাস না হয়, যেভাবে তাদের বিরুদ্ধে মামলা করেছে, এরা যদি খালাস না হয়, তখন কোর্ট প্রশ্নবিদ্ধ হবে যে এই মামলা উনি কিভাবে বেরোলেন, এই বিষয়গুলো বুঝেছেন। সো এই যে এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের ভুলের কোনো শেষ নাই। যাক, অন্তর্বর্তীকালীন সরকারের ভুলের তালিকা নিয়ে আমরা শুরু না করি, তাহলে আপনার অনেক বেশি লম্বা হয়ে যাবে। এবারে আসি একটা পার্টিগুলোর প্রসঙ্গে, যেমন জাতীয় পার্টির প্রসঙ্গে। এখন প্রায় অন্তর্বর্তী সরকারের 14 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বছর পার হওয়ার পরে আমরা দেখলাম যে জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্ন উঠছে, এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন, সেই যুক্তিগুলো সামনে আসছে। এটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে। এখানে একটা পারসেপশন তৈরি হয় কিনা, জাতীয় পার্টির সেক্রেটারি আমরা ডেকেছিলাম, সেখানে কথা বলেছেন। তিনি প্রশ্ন করেছেন যে নির্বাচন যত সামনে আসছে, তখন জাতীয় পার্টিকে নিয়ে তাদের মাথা ব্যথা তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে এখানে ভোটের ইকুয়েশন কাজ করছে। তার উত্তর, এটার উত্তরে আপনাদের আসলে বক্তব্যটা কি? আপনারা সেটাই মনে করেন? না, আমার বক্তব্য খুব পরিষ্কার। কোন পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে আমরা সঠিক গণতন্ত্র স্থাপন করতে পারবো না। ফার্স্ট এন্ড ফরমোস্ট আওয়ামী লীগ খুব স্পেসিফিক গত 15 বছর যা করেছে, গত বছর যা হয়েছে, তারপর কিছু নিষেধাজ্ঞা দরকার ছিল, এবং এটাও কিন্তু টেম্পোরারি নিষেধাজ্ঞা, যে সব বিচার হওয়ার পর আবার এই নিষেধাজ্ঞা উঠে যাবে, এটাও টেম্পোরারি নিষেধাজ্ঞা। সো এটা আমি মানতে রাজি আছি, যদিও নিষেধাজ্ঞার জন্য মামলাও আমিই করেছিলাম, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার জন্য। কিন্তু জাতীয় পার্টি বা অন্য কোনো দল জাতীয় পার্টি দোষারোপ না তা না ভাই, বিশালভাবে দোষারোপ। 14 নির্বাচন হাসিনা হাইজ্যাক করতেই পারতো না যদি জাতীয় পার্টি না থাকতো, এবং তখন জাতীয় পার্টি যেন না যেতে পারে সেই কারণে আমি কাজ করেছিলাম বলে তার জন্য আমার উপরে অত্যাচার হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে, যাই হোক সেটা ভিন্ন ইস্যু। কিন্তু জাতীয় পার্টিকে এখন ব্যান করে আমরা কি পাবো?
জাতীয় পার্টির যারা দোষারোপ মানে যারা দোষী ছিলেন, যারা অতপ্রুতভাবে এই সরকার ওই হাসিনা সরকারের সাথে ছিলেন, যারা কোটি কোটি টাকা কামাই করেছে, যারা ভোট লুট করেছে 14তে বলেন বা 18তে, স্পেশালি 18তে ভোট লুট তরাজ করেছে, তাদের বিচারের আওতায় কেন আনা হয়নি? গত 14 মাস এই অন্তর্বর্তীকালীন সরকার একটা মামলা এনেছে জাতীয় পার্টির এই নেতাদের বিরুদ্ধে। কারণ জাতীয় পার্টির মিনিমাম তো 25-30 যেগুলো 18তে এমপি ছিল তারা তো ভোট ডাকাতি করেছে, তো তাদের এগেইনস্টে মামলা হয়নি কেন? যদি মামলা হতো, যদি বিচার প্রক্রিয়া শুরু হতো, তাহলে তারা এমনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। এবং আপনি একটা জনমত সৃষ্টি করতেই পারতেন যে ভাই বিচার তো হয়েছে, তাহলে আর একটা পার্টি কেন ব্যান করবো? কারণ পার্টি ব্যান আমরা চাই না ভাই। নির্বাচনের সময় দেখেন কোন ব্যক্তি নিশ্চয়ই অপরাধ করে, পার্টি তো আসলে হ্যাঁ পার্টি অপরাধ করে না, ব্যক্তি অপরাধ করে। হ্যাঁ আপনি বলতে পারেন একটা পার্টির বিশ্বাসের জায়গা থেকেই। এখন মনে করেন কেউ একটা বললো, কেউ একজন একটা নতুন পার্টি ফর্ম করলো যে আমাদের বিশ্বাসী বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করো, তাহলে এই পার্টিকে তো আপনি নিবন্ধিতই করতে পারেন না। সো এই পার্টি তাহলে তো লিগ্যাল প্রথমেই হলো না, আবার নতুন ইলিগ্যাল কি হবে? ঠিক আছে, এখন আমার প্রশ্নটা এই জায়গাটায় জাতীয় পার্টিকে নিয়ে, যে জাতীয় পার্টির এই ইস্যুগুলো এবং প্রসঙ্গগুলো আসতে শুরু করলো তখন যখন নির্বাচনের তারিখ বা সময়গুলো কাছাকাছি আসছে। এই যে তাদের ক্লেম যে তারা বলছে যে শক্ত প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি, তারা নিশ্চয়ই ক্লেম করতে পারেন, পার্টি সব পার্টি করতে পারেন, স্বপ্ন দেখাটা তো স্বাভাবিক, মানে যে কেউ যে মানে তার জায়গাটা বলতে পারেন। এখন তাদেরকে প্রতিযোগিতা থেকে দূরে রাখার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে, এটা আসলে কিছুটা গ্রহণযোগ্য কিনা? না, আমার কাছে মনে হয় না এটা গ্রহণযোগ্য। প্রথমত এগেন যেটা বললাম যে আমি কোনো পার্টি নিষিদ্ধ দেখতে চাই না। তবে আরেকটা জিনিসও আমি আপনাকে একটু পরিষ্কার করি যে কোন পার্টি বললে আবার আওয়ামী লীগের প্রসঙ্গ, না আওয়ামী লীগের তো আমি পরিষ্কার করলাম তো, যে আওয়ামী লীগ যা করেছে এরপর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের একটা স্ট্যাটাস থাকতে হবে, একটা ইন অ্যাবেন্স একটা স্ট্যাটাস থাকতে হবে, এবং সেটাই সরকার করেছে। ইভেন দো সত্যি কথা আমি আপনাকে বলি যে গত বছর যদি আপনি আমার সাথে আলোচনা করতেন, আমি হয়তো আপনার সাথে আরো অনেক জোর গলায় বলতাম না এটাকে ব্যান করতে হবে। সময়ের সাথে আমাদের সবারই মাথা একটু ঠান্ডা হয়, আমরা সবাই আরেকটু বাস্তবতায় আসি। কারণ ইগেন গত 1 বছর আগে যদি আমরা কথা বলতাম, তখনও জুলাই আমরা কি মাত্র পার করে এসে, শুধু জুলাই না, মনে করেন অনেকে শুধু জুলাইতে পার করেছে, আমরা কিন্তু 10 বছর ধরে পার করেছি। আমাকে প্রথম গুম করেছিল 2013 সালে, আমরা 10 বছর ধরে পার করেছি। অনেক ক্ষোভ ছিল, অনেক দুঃখ ছিল। সো এবং আমরা কাছ থেকে দেখেছিলাম যে আওয়ামী লীগ কতখানি স্বৈরাচারী, ইভেন গ্রাউন্ড লেভেলে, মানে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেলে হয়ে উঠেছিল, সেটা আমরা কাছ থেকে দেখেছিলাম। হ্যাভিং সেড দ্যাট, এগুলো অনেক কারণে হয়েছে, মানে অগণতান্ত্রিক প্র্যাকটিসেস ছিল বলে আওয়ামী লীগ এইভাবে গড়ে উঠতে পেরেছে। তো আমরা যদি ওদেরকে থামানোর জন্য নিজেরা আবার অগণতান্ত্রিক প্র্যাকটিসেস বাস্তবায়ন করতে চেষ্টা করি, তাহলে তো আমরা একই সাইকেল চালু করলাম। তো সেই জায়গা থেকে আজকে 14 মাস পরে আমি আপনাকে বলছি যে আমি কোনো পার্টির নিষিদ্ধ দেখতে চাই না। এবারে নতুন একটা পার্টি এনসিপির প্রসঙ্গে আসি। জুলাই সনদ তারা নিজেরা ঘোষণা করবে। আপনার নিশ্চয়ই মনে আছে গত ডিসেম্বরে তারা কিন্তু নিজেরা বলেছিল, তারা এত বড় স্টেক হোল্ডার হিসেবেই তারা এই কথাগুলো বলছিল। এখন সেই সরকার সেটা ঘোষণা করছে, যে সরকার তাদেরকে অনেক প্রশ্রয় দেয় বলেই সব রাজনীতিবিদরা, তাদের সরকার, আবার সেখানে তারা সাইন করতে গেলেন না। এটা সব মিলে কি এর ভেতরে কোনো রাজনৈতিক কিছু দেখছেন কিনা? মানে এটার ভেতরে আসলে আমার কাছে মনে হয় এটা তো অবাক করার বিষয় কিনা? দেখেন এনসিপির ভিতরে কি হচ্ছে এটা তো আমি আপনাকে বলতে পারবো না, আমি শুধু আমার ধারণাটা আপনাকে বলতে পারি। আমার ধারণা এনসিপি যেহেতু তারা অনেক তরুণ এবং তাদের ভিতরেও লিডারশিপটা আসলে ক্লিয়ার না, কে লিডার কে কি এটা আসলে ক্লিয়ার না। কিছু ফেসেস আছে কিন্তু লিডারশিপ কোত্থেকে আসছে, সোর্সটা কি, এটা পরিষ্কার না। সেই কারণে তাদের নিজেদের ভেতরে তারা হয়তো ডিসাইড করতে পারেন না তারা কি করবেন। তারা পুরোপুরিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হয়তো সামনে যতদিন এই সরকার থাকবে ততদিন থাকবেন, কিন্তু তাদের ভিতরে যে বিভাজন দেখছেন, তাদের এক একজন নেতা এক একজন কথা বাইরে এসে বলেন। এখানে পরিষ্কার হয়ে যায় যে আসলে কোনো সেন্ট্রালাইজড লিডারশিপ, সেন্ট্রালাইজড থিঙ্কিং, সেন্ট্রালাইজড স্ট্র্যাটেজি, সেন্ট্রালাইজড আইডিওলজিস, এগুলো তাদের বিশালভাবে ল্যাকিং। তো এই জায়গাটাতেও অনেকে হয়তো তাদেরকে অপব্যবহারও করে। তা আমরা রীতিমতো কিছুদিন আগে দেখেছি তারাই বের হয়ে বলছিলেন যে একটা পার্টি তাদের সাথে বড়ভাবে বিশ্বাসঘাতকতা করেছে, আবার ওই পার্টির বড় বড় নেতারা এসে তাদেরকে বাপের আগে ছেলে দৌড়ায় না টাইপের কথাবার্তাও বলছে। তো এগুলো দেখছি যে আসলে তরুণদেরকে নিয়ে অনেক ধরনের তাদেরকেও মিসলিড করা হয়েছে গত 12-14 মাস, এবং তারাও যে কোনো দোষ বা ভুলের বাইরে তা না, তাদের ভিতরেও দেখেছি শত শত ইফ নট হাজার হাজার কোটি টাকার করাপশন বা অনেক কিছু। সো সব মিলিয়ে আসলে খুবই ঘোলাটে সিচুয়েশন তৈরি হয়েছে ওই পার্টি নিয়ে। প্লাস ওই পার্টির যে ক্লেম ছিল যে ছাত্রদের পার্টি, ওই পার্টি কোনো, আমরা পাবলিক ইউনিভার্সিটি যতগুলো নির্বাচন দেখলাম কোনোটাতেই তারা জয়ী হয়নি। তার মানে ছাত্ররাও বর্জন করেছে। তাহলে আসলে কাদের পার্টি, এটা এখন পরিষ্কার না। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে সব মিলে আপনার কাছে মনে হয় কিনা যে এবারে নির্বাচনটা অনেকটা সেট নির্বাচনের মতো মনে হচ্ছে এবং এক পক্ষের নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা?
কারণ ব্যাখ্যাগুলো এরকম যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে একটি পার্টির দৌরাত্ম্যটাই বেশি এবং সেটা জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের, এবং তারা এটা আগে থেকে জানতেন তাদের ফিল্ড ভালো, এই জন্য এই নির্বাচনটা করা গেছে কিনা। এবং যার মধ্যে দিয়ে আপনি যেটা বললেন যে ছাত্রদের দল অথচ সারা দেশের সবচেয়ে প্রশংসিত হলেন কয়েকদিন আগে, কিন্তু তাদের কোথাও সিট নাই এবং তারা কোথাও জিততে পারেনি। এটা কিসের সাইন? এর সবকিছু মিলে আসলে আমাদের জাতীয় নির্বাচনের এর প্রভাবটা আপনি কিছুটা দেখেন কি? প্রথম সাইন হলো যে এটা ছাত্রদের দল ছিল না টু বিগিন উইথ, জাস্ট বিকজ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন জোরে জোরে আওয়াজ দিয়ে বলেছে ছাত্রদের দল, তার মানে ছাত্রদের দল হয়ে যায় না, এটা পরিষ্কার হয়ে গেছে এই ডাকসু চাকসু এর মানে ক্যাম্পাস নির্বাচনগুলোতে। সেপারেটলি শিবির কিভাবে এই স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচনগুলো জিতেছে আর জাতীয় নির্বাচন পুরোপুরি ভিন্ন। শিবির স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচনগুলো জিতেছে একটা বড় কারণ ছিল হলো শিবির অনেক আগে থেকে ক্যাম্পাসে অ্যাক্টিভ ছিল। আমরা দেখেছি বারংবার যে ওই হেলমেট বাহিনীও কিন্তু আসলে পরে বের হলো শিবিরের ছেলে পেলে লুকিয়ে ছিল। একটা পরিষ্কার কথা বলি যে এই আবরার ফাহাদের মৃত্যুর জন্য দায়ী আসামি যারা, তাদের আইনজীবীও কিন্তু ছিল জামাতের সবচেয়ে বড় আইনজীবী। বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী যারা, তাদের এত দুর্দিন আসে নাই যে শুধুমাত্র টাকার জন্য তারা একটা কেস মামলা করবে। সেখানে আমার কাছে অ্যাটলিস্ট, আমি এটা পরিষ্কার এভিডেন্স এটা বলছি, বাট আমার কাছে এটা পরিষ্কার এভিডেন্স যে আবরার ফাহাদের মৃত্যুর আসামি যারা, তারা জামাত শিবিরের ছাত্র ছিলেন। এটা আমার কাছে এভিডেন্স, ওই জাস্ট তার উকিলকে দেখে আর কিচ্ছু না, জাস্ট উকিলকে দেখে আমার কাছে ক্লিয়ার এভিডেন্স। সো ক্যাম্পাসে তারা অনেক আগে থেকে সোচ্চার ছিলেন, তারা অ্যাক্টিভ ছিলেন। একই সাথে গত বছর আমাদের গণ অভ্যুত্থানের পর থেকে, ইমিডিয়েট পর থেকে বড়ভাবে পৃষ্ঠপোষকতা রাজনীতি শুরু করেছিলেন শিবির ক্যাম্পাসে। সো হলে হলে কার কি দরকার তাকে সে আর্থিক সহযোগিতা দেয়া, ফিল্টার লাগিয়ে দেয়া, লেপ কম্বল দেয়া, খাবার এসব ব্যবস্থা করা, শীতের সময় জ্যাকেট দেয়া। জি জি এক্স্যাক্টলি, এই যে ওখানে ওটাই আমি লেপ কম্বল বললাম আর কি। তো এই যে বড় দাগে যে পৃষ্ঠপোষকতাটা, এই পৃষ্ঠপোষকতা তাদেরকে করতে দিয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন। এখানে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনটা করতে দিয়েছে কারণ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এর আগে পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছিল। ইউনিভার্সিটি নতুন অ্যাডমিনিস্ট্রেশন ভয় পেয়েছে হয়তো ঢুকতে, বা হতেই পারে যে এই অ্যাডমিনিস্ট্রেশনও কিছু দূর জামাতের একটা সহানুভূতি পেয়ে এই অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়েছিল। ইদার ওয়ে এই পৃষ্ঠপোষকতা 14 মাস করার পর, যেটা পুরোপুরি ভাবে অ্যাডমিনিস্ট্রেশন থামানো উচিত ছিল, এই পৃষ্ঠপোষকতা করার পর আরো হয়তো সম্পৃক্ততা তাদের বেড়ে গেছিল ছাত্র সমাজের সাথে। সো ওই জায়গাগুলো থেকে একটা বড় সম্ভাবনা আছে যে শিবির উঠে এসেছে। সেম জিনিসগুলো জাতীয় রাজনীতিতে কাজ করে না। আচ্ছা, অর্থাৎ ওইটার প্রভাব পড়বে না, সেটাই আপনি মানে যেইভাবে তারা ক্লেম করছে পড়বে ওইভাবে পড়বে না, কিছু হালকা ছোটাফোটা পড়তেই পারে, সেটা আমি না করছি না। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ। তার কাছ থেকে আমরা রাজনীতির এই সময় নানা দিকের আলোচনাই করেছি। এইরকম রাজনৈতিক বিশ্লেষণ এবং সব শেষ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তাকক্ষে প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।